দারিদ্র্য বিমোচনের কাজটা আমি যখন তত্ত্বটা তৈরি করতেছিলাম, আমি দেখি যে পাশ্চাত্যে এক ধরনের তত্ত্ব তৈরি করে রাখা হয়েছে, যেটা পড়লে মনে হয় যে বাংলাদেশের উন্নত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। যেমন নার্স আছে আমাদের মাত্র 40,000, আমাদের লোকাল ডিমান্ড হলো 1,20,000। কি সাংঘাতিক অবস্থা! আমি দেখছি যে বগুড়াতে টমেটো 2 টাকা করে বিক্রি হয়েছে, কিন্তু তখনও ঢাকা শহরে 55 টাকা থেকে 60 টাকা টমেটোর কেজি ছিল। সুপ্রিয় শ্রোতা, মানি রুলসে আজকে আপনাদের স্বাগতম। আমার আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজবিজ্ঞানী জনাব খুরশিদ আলম। খুরশিদ আলম সাহেব আমাদের দেশের একজন অত্যন্ত নামকরা প্রথিতযশা সমাজবিজ্ঞানী, যিনি পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে পিএইচডি করেছেন পুনে বিশ্ববিদ্যালয়ে। মজার ব্যাপার হচ্ছে তিনি খুব রেকর্ড সময়ের মধ্যে তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তারপরে অনেক বড় বড় চাকরির হাতছানি থাকলেও তিনি চাকরিতে থিতু হতে চাননি। একজন সমাজবিজ্ঞানী হিসাবে, গবেষক হিসাবে এই সমাজে তার অবদান রাখার জন্য, সমাজের জন্য, দেশের জন্য কাজ করার প্রয়াসে তিনি তার জীবনকে ব্যপ্ত করেছেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চে তিনি সেই কাজটি করে যাচ্ছেন নিরলসভাবে। সরকারের বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের দেশে সমাজবিজ্ঞানে যাদের অবদান আছে তাদের মধ্যে জনাব খুরশিদ আলম অনন্য। গবেষণায় তার অবদান, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিভ্রমণ, এটা চোখে পড়ার মতো। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সাউথ এশিয়ান ব্লক সহ বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় জার্নালে প্রতিনিয়ত নিবন্ধ এবং প্রবন্ধ লিখে যাচ্ছেন। তিনি একাধিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি থিসিসের পরীক্ষক এবং একটি স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালের এডিটোরিয়াল বোর্ডের উনি সদস্য। এ পর্যন্ত ওনার বই পাবলিশ হয়েছে 8টি এবং অতি সম্প্রতি তার একটি বই পাবলিশ হয়েছে তার সম্পাদনায়। ইউপিএল পাবলিশ করেছে আধুনিকতাবাদ ও উত্তর আধুনিকতাবাদের তত্ত্ব এই নামে। সুপ্রিয় শ্রোতা, আজকে ওনার মতো একজন সমাজবিজ্ঞানীকে আমাদের সাথে পেয়েছি। আমরা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কথা বলবো। আমাদের এই আলোচনা দেশীয় পরিমণ্ডল থেকে ছাপিয়ে বিদেশি পরিমণ্ডলেও হয়তো চলে যাবে। দেশীয় রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এই বিষয়গুলো আমরা সহজভাবে ওনার সাথে ডিসকাশনের মাধ্যমে তুলে আনার চেষ্টা করব। আমি মনে করি আমাদের আজকের এই আলোচনা এটা আপনাদেরকে, আমাদের সবাইকে আলোকিত করবে। সুপ্রিয় শ্রোতা, একটু আগে আমি বলেছি যে আজকে আমার অতিথি বিশিষ্ট সমাজবিজ্ঞানী জনাব খুরশিদ আলম। জনাব খুরশিদ আলমের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের, এই পরিচয় প্রায় 25 বছরের। খুরশিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার ব্যস্ততম সময় আমার জন্য আজকে অ্যালোকেট করেছেন। আমি প্রথমেই একটা প্রশ্ন নিয়ে একটু শুরু করতে চাই যে আমাদের দেশ, যেটা আপনি এনাবলিং ফ্যাক্টর দিয়ে যে থিওরিটা দাঁড় করিয়েছেন, যে আমাদের দেশে যেমন দেখেন ইটস এ মার্শি ল্যান্ড, তাই না? মানে কত ফার্টাইল ল্যান্ড আমাদের, মানে আমাদের সম্ভাবনা কিন্তু আমাদের কৃষিতে, আমাদের সম্ভাবনা কিন্তু ইন্ডাস্ট্রিতে না, মূলত কৃষিতে। আর আমাদের ম্যান পাওয়ার আছে, এটা আমাদের স্ট্রেংথের জায়গা। কিন্তু যদি পাশ্চাত্য দেশগুলো দেখেন যে তাদের এখানে কিন্তু কোনো একটা বীজ ফেললে মানে বীজ 10 হাত মাটির তলায় ঢুকালেও সেখান থেকে ফসল হতে চায় না, কিন্তু আমাদের এখানে যে কোনো জায়গায় ফেললেই চলে। তাহলে মানে আমাদের এগুলো স্ট্রেংথের জায়গা। কিন্তু আমার বর্তমান সময়ে যেটা মনে হয় বা নিকট অতীতেও, যে আমরা কিন্তু অল্প জায়গার মধ্যে বসবাস করি। ধরেন আমাদের এত ছোট্ট একটা ল্যান্ড, তার মধ্যেও প্রচুর ল্যান্ড আছে খালি, যেটা এগ্রিকালচারাল কনসেন্ট্রেশন পাচ্ছে না। এবং মানে যদি আপনি সিলেটের দিকে যান, দেখবেন যে বিঘার পরে বিঘা জমি পড়ে আছে, কোনো কাল্টিভেশন হচ্ছে না। তার মানে আমাদের ইকোনমিকে ডেভেলপ করার জন্য কৃষি খাতে যে ধরনের কনসেন্ট্রেশন দেওয়া দরকার গভর্নমেন্ট পর্যায়ে এবং ব্যক্তিগত পর্যায়ে, আমরা কিন্তু সেটা দিচ্ছি বলে আমার মনে হয় না। এই যে দিচ্ছি না, কিন্তু আমরা রেমিটেন্সের জন্য আমরা দৌড়াচ্ছি, ধরেন ফরেন এইডের জন্য দৌড়াচ্ছি, আমরা এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসুক আমরা সেটা চিন্তা করছি, কিন্তু আমাদের যেটা আছে সেটাকে আমরা নার্সার করছি না। এই যে নার্সার করছি না, যেটা করলে আমাদের মানে এগ্রি ডেভেলপ করলে ইকোনমি ডেভেলপ করতো, তাহলে এই যে করছি না এর পেছনে কাজটা, মানে আপনি সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে কিভাবে দেখেন? মানে এটা কি সরকারের পক্ষ থেকে ওই ধরনের আগ্রহ নাই, নাকি মানে ঝামেলাটা কোন জায়গায়? দুটো জিনিস এখানে বলার দরকার। প্রথমত, আমার যে এনাবলিং মানে ফ্যাক্টর যে থিওরিটা ডেভেলপ করছি, এটা বাংলাদেশ কনটেক্সটে আমি আসলে ডেভেলপ করছিলাম প্রথম। তো আমার এখানে আমরা দুটো দেখিয়েছি। একটা হচ্ছে বাংলাদেশের চমৎকার ল্যান্ড আছে, এই ল্যান্ডটাতে যদি আমরা কৃষি গবেষণা করে যে উন্নত মানের বীজ উৎপাদন করতে পারি, তাহলে এটা কিন্তু বীজ একটা বড় ফ্যাক্টর, আমার জমি কিন্তু বড় ফ্যাক্টর না। বীজ উৎপাদন তৈরি করতে পারি, তাহলে আমার রাতারাতি এটা উৎপাদন 2 গুণ বা 3 গুণ করা সম্ভব, এবং সেটি আমরা করতে পেরেছি। যে কারণে আমরা 7.5 কোটি লোকের কিন্তু আগে খাবার দিতে পারি না, কারণ 80% লোকে কিন্তু দারিদ্র্য সীমার নিচে ছিল। এদের বছরে 2 মাস 3 মাস থেকে 1 বছর পর্যন্ত তাদের খাদ্য ঘাটতি থাকতো।
এখন কিন্তু সেটা আর নাই, এটা একটা ফ্যাক্টর। আরটা দেখিয়েছিলাম জনসংখ্যা যেহেতু আসে, আমরা প্রচুর আনস্কিল ম্যান পাওয়ার হোক কিন্তু তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছি এবং রিমিটেন্স পেয়েছি। এই দুটা আমার এনাবেলিং ফ্যাক্টর হিসেবে বাংলাদেশের কাছে কাজ করছে, যে কৃষি এবং জনসংখ্যা। এখন যেটা ঘটছে, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে মানুষের বাইং ক্যাপাসিটি অনেক বাড়ছে রিমিটেন্সের কারণে এবং আভ্যন্তরীণ আয়ের কারণে। বাড়াতে হয়েছে কি, তাকে সে যে এখন জমিতে চাষ করবে সেটা তার জন্য আর আগের মতো লাভজনক না। কারণ আগে যে সেটা কাজ করতো সেটা লাভজনকের জন্য চাষ করতো না, সে হয়তো খাদ্যের জন্য। এটাকে আমরা বলি সাবসিস্টেন্স এগ্রিকালচার। এটাকে আপনারা একটা শব্দ হয়তো জানেন, যারা একটু বয়স্ক ওনারা জানেন। এটাকে আমরা একসময় বলতাম খোরাকি। তোমার আপনার কত মাস খোরাকি চলে, তখন উনি ভদ্রলোক উত্তর দিতেন যে আমাদের 8 মাস খোরাকি চলে। কেউ বলতেন আমার 6 মাসের খোরাকি হয়, কেউ বলতো আপনার আমার 4 মাসের খোরাকি হয়। অর্থাৎ একটা পরিবারের আর্থিক অবস্থা বোঝার জন্য আমরা তখন খোরাকি প্রশ্নটা করতাম। কিন্তু এখন হচ্ছে কি, এটা কিন্তু জমির উৎপাদনের উপরে তার খোরাকি নির্ভর করে না। সে এখন কাউকে আমরা জিজ্ঞাসা করি না আপনার খোরাকি কতদিন চলে। এখন আমরা জানি যে তার কোনো, অর্থাৎ বাজার থেকে তার চাল কিনে খেতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এইটাই আমরা দেখি। তাতে দেখতেছি আমরা জাতীয়ভাবে যে ডেটা আছে তাতে দেখা যায় 20% লোকের কিছুটা সমস্যা হচ্ছে আর বাকিদের কোনো সমস্যা হচ্ছে না। তার মানে যে দেশে 80% লোকের খাদ্য কিনে খেতে সমস্যা হচ্ছে না, সেই দেশে জমি পড়ে থাকাটা কিন্তু অস্বাভাবিক কিছু না। তার একটা উদাহরণ আপনাকে দেখা যায় আন্তর্জাতিকভাবে। ইরান যখন তাদের তেল পাওয়ার পরে মোটামুটি খুব ধনী হয়ে গেল, প্রচুর আয় হতে থাকলো, ইরানের সমস্ত লোক আগে গ্রামে বাস করত, সেই লোকগুলা রাতারাতি সব বিভিন্ন শহরে উঠে গেল এবং এই জমিগুলো পিছনে ফেলে। জমিগুলো চাষ করা কিন্তু কোনো আর লোক পাওয়া যাচ্ছিল না ইরানে। তখন তারা শহরগুলোতে উঠে গেল। সরকার করলো কি, যে এরা যেন শহরে না আসতে পারে সেই জন্য তারা ওখানে বিদ্যুৎ সাপ্লাই, গ্যাস সাপ্লাই এগুলো সব বন্ধ করে রাখলো, পানি সাপ্লাই, বিদ্যুৎ এবং পানি সাপ্লাই বন্ধ রাখলো, যাতে বস্তি এলাকাতে লোকেরা যেন আসতে না পারে। কিন্তু দেখা গেল ওই বাধা সত্ত্বেও কিন্তু হাজার হাজার লোক সব শহরে চলে গেল। ইরান সরকার এখন দেখলো যে সারা পৃথিবীর কাছে তাদের মান মর্যাদা বলতে আর কিছু থাকতেছে না, কারণ হাজার হাজার গ্রামের লোক এসে শহরে থাকতেছে, তাদের মানে পানি সাপ্লাই নেই, তাদের বিদ্যুৎ সাপ্লাই নেই। তখন তারা বললো যে না, এটাকে বাধা দিয়ে রাখা যাবে না, এদেরকে বিদ্যুৎ এবং পানি সাপ্লাই দিতে হবে। এইভাবে তারা শহর এলাকাতে পরবর্তীতে তাদেরকে লো কস্ট হাউজিং এর ব্যবস্থা করলো ইরান সরকার নিজেই। তখন ইরান সরকার বুঝতে পারলো তাহলে আমার কৃষি তো লাগবে, তখন তারা করলো কিছুতে কৃষিকে তারা এবার যান্ত্রিকীকরণে চলে গেল, যাতে ওই হাজার হাজার লোক যেন না লাগে। নর্মালি একটা দেশের যে জমি থাকে সেটা চাষ করতে 3 থেকে 7% লোক লাগে। মানে আগে যেখানে 100 জন লাগতো এখন সেটা 3 থেকে 7%, অর্থাৎ যান্ত্রিকীকরণের মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব। তখন ইরান সরকার ওই একইভাবে চিন্তা করলো। আজকে আপনি যদি দেখেন সুনামগঞ্জের মতো জায়গাতে দেখতেছেন এখন ওই আপনার পাওয়ার টিলার না শুধু নয়, এমনকি হারভেস্টিং মেশিন দিয়ে কিন্তু ধান কাটা হচ্ছে। একসময় শত শত লোক ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকা থেকে যেত ওখানে ধান কাটার জন্য, এখন কিন্তু সেটা দরকার হচ্ছে না। তার মানে আমাদের বাংলাদেশের অলরেডি পাওয়ার টিলার ট্র্যাক্টর থেকে তেঁতুলিয়া ব্যবহৃত হইতেছে এবং এখন বিভিন্ন জায়গাতে হারভেস্টার হচ্ছে এবং সরকার অত্যন্ত সাবসিডাইজ রেটে এই হারভেস্টারগুলো দিচ্ছে এবং সে অথবা ধনী কৃষকরা এটা নিয়ে তারা ওইখানে এটা ব্যবহার করছে। তার মানে বাংলাদেশের মেকানাইজেশন কিন্তু এগ্রিকালচারে অলরেডি হয়ে গেছে। এখন এটাকে হইলো কনসলিডেশন লাগবে, অর্থাৎ এই জমিগুলো কিন্তু এখনো ওই 4 ডিসিমিল 6 ডিসিমিল 8 ডিসিমিলে কিন্তু প্লট হয়ে আছে। তো এটাকে আধুনিকরণ মাধ্যমে অর্থাৎ কালেকটিভ প্রোডাকশনে দ্বারা যেতে হবে, অর্থাৎ জমি যার যতটুকু আছে একটা মাঠ, বড় মাঠকে একজনের চাষের আওতায় নিয়ে আসবে, নিয়ে এসে সে তখন ধানটা ভাগ করে দিলে হবে। এই অর্থাৎ এক ধরনের সমবায় মানে প্রক্রিয়ায় চাষটা করতে হবে, অর্থাৎ কালেকটিভ কাল্টিভেশন বলতে হবে এটাকে। আমাদের এখানে মেকানাইজেশন হচ্ছে, মানে আমাদের এখানে খাদ্যের চাহিদাও আছে, আমাদের মানে লোক সংখ্যা বাড়তেছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটা যে এখনো প্রচুর এরিয়া কিন্তু উইদাউট কাল্টিভেশন, মানে খালি পড়ে আছে। ওটাকে আমরা বলি, আপনি অর্থনীতি ছাত্র জানেন, এটাকে আমরা বলি অপরচুনিটি কস্ট। অর্থাৎ আপনি এই জমি চাষ করলে কত লাভ হবে, অথবা আপনি শহরে একটা পেট্রোল পাম্প চালাইলে কত লাভ হবে। তখন আপনি দেখলেন যে না, আমার ছেলে মেয়েকে পড়াইতেও সুবিধা আমি শহরে থাকলে, এবং একটা পেট্রোল পাম্প থেকে আমি প্রতিদিন আয় করব। হ্যাঁ, তো এই কারণে এইটা কিন্তু ট্রানজিশন পিরিয়ড, যেটা আমি ইরানের ঘটনাটা বললাম, বাংলাদেশে কিন্তু একই ধরনের একটা ট্রানজিশন যাইতেছে। যে এখানে দেখবেন যে অনেক মধ্যবিত্ত কৃষক যারা ছিল, যার জমির পরিমাণ 3 বিঘা 5 বিঘা 7 বিঘা, এদের অনেকে এখন আর জমি চাষ করতেছে না, কারণ তার শহরের যে আয়, যেমন আপনি হয়তো যদি একটা ব্যাংকের ম্যানেজার হন, তখন আপনি দেখলেন যে না, আমার গ্রামের ওই কৃষির জন্য সময় দিলে আমার জন্য এটা খুব একটা লাভজনক হবে না।
এটাকে আমরা বলি যে আপনার যেটা যে ট্রেড অফের মতো আর কি, অপরচুনিটি স্বাভাবিক। কস্ট, যেটা যে সেই অপরচুনিটি কস্টের কারণে আপনি কিন্তু আর এটা করতে পারেন। তাইলে আপনাকে বা সরকারকে বিকল্প জমি চাষ পদ্ধতি উদ্ভাবন করতে হবে। এটা একটা বিষয়, কিন্তু আবার দেখেন অনেকে চাষ থেকে তো তার মানে অপরচুনিটি কস্টের কারণে তারা দে আর ডুইং আদার থিংস, এক্স্যাক্টলি কিন্তু আবার অনেকে যেমন দেখা গেছে যে লন্ডন থেকে ফেরত এসে ছেলেমেয়েরা আবার গরুর ফার্ম করতেছে। এক্স্যাক্টলি সেটা তো হ্যাঁ। লাভজনক, কারণ ওই যে ওইটা বললাম, এটা তো এখন তার মানে কি, এটাকে আমরা বলে ফার্ম প্রোডাকশন, অর্থাৎ অ্যাগ্রো ফার্ম হবে তখন। যেমন আমি যেটা বললাম যে আমার একটা মাঠে যদি আমাদের 100 একর জমি থাকে, তাহলে সেটা একজনে চাষ করবে, ওই একজনে চাষ করবে, তাহলে এটা তার জন্য লাভ হবে, কারণ সে অ্যাট এ টাইম ওখানে 1 কোটি টাকা ধান পাইতে পারে ফর এক্সাম্পল। এটা তখন সবে, যেটা আপনি অ্যাগ্রো ফার্মের কথা বলছেন। তার মানে কিন্তু আগে আমাদের কনসেপ্টটা ছিল, আমরা কি করতাম, কৃষি ব্যাংকের মাধ্যমে আমরা আপনাকে আধা মন সার কেনার টাকা দিতাম, অথবা কাউকে বড় জোরে 1 মিনিট, কিন্তু ওই টাকা দিয়ে এখন কিন্তু আর এই অ্যাগ্রো ফার্ম হবে না। অর্থাৎ অ্যাগ্রো ফার্ম যদি কেউ করতে চায়, মনে করেন আপনার ফর এক্সাম্পল আমাদের যে ক্যাটেল ফার্ম, যেটা মানে চিকেন ফ্যাটেনিং, বিফ ফ্যাটেনিং বলেন বা কাউ ফ্যাটেনিং বলেন, এটার জন্য আপনি এখন তাকে 4-5 কোটি টাকা ঋণ দিতে হবে। তাকে কিন্তু 10 কেজি ওই সারের দাম দিলে কিন্তু এখন আর এটা হবে না। এখানে এখন স্বাধীন দেশ, কিন্তু যে সরকার চলে গেল, যে লুটপাট, ব্যাংকিং খাতে যে অরাজক অবস্থা, যে পরিমাণ অর্থ পাচার, প্রত্যেকটা প্রতিষ্ঠান যেভাবে ধ্বংসপ্রাপ্ত, তো সেই একই অরাজক অবস্থা। তো ফলে ওখানে স্বাধীনতার পরবর্তীতে জনগণের যেমন প্রত্যাশা ছিল, এখানেও কিন্তু নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসার পরেই জনগণের প্রত্যাশা কিন্তু এরকম চরম, সাংঘাতিক বেশি। কিন্তু আমার প্রশ্নটা আপনার কাছে, এই যে মানে প্রত্যাশার সাথে প্রাপ্তি, এই প্রাপ্তি মিল হচ্ছে না, কারণ বর্তমান গভর্নমেন্ট আমরা জানি যে এরা কেউ ক্ষমতায় ছিল না, তাদের এই এক্সপিরিয়েন্সও ছিল না, এত বড় রাষ্ট্রযন্ত্র চালানো সহজ ব্যাপারও নয়। তো ফলে তারা সেই পরিমাণ প্রত্যাশার প্রাপ্তি জনগণকে দিতে পারছে না, ফলে তাদের মধ্যে একটা অসন্তোষ। আমার প্রশ্নটা আপনার কাছে যে এটা কি আমরা গভর্নমেন্টকে কি বেশি অস্থির করে তুলছি জনগণ, নাকি গভর্নমেন্টই তাদের যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে পারছে না বলেই এই বর্তমানের অসন্তোষ? আমার মনে হয়, আমি একটু ব্যাক করি আপনার এটা প্রশ্নটার সাথে। প্রথমত হলো আমাদের যে অর্থ পাচার টাচার যেগুলো হয়েছে, এটা আমার দৃষ্টিতে এটা একটা স্পিল ওভার ইফেক্ট আছে। অর্থাৎ আমার কাছে যেমন মানে ধরেন হয়তো 1-1.5 বছর আগেও আমাদের ব্যাংকে প্রায় 1.25 লক্ষ কোটি টাকা আনইউজ ফান্ড ছিল ছিল ব্যাংকগুলোতে। মানে কিন্তু তারল্য এক্সেস লিকুইডিটি অনেক বেশি তারল্য ছিল, সেটা সুযোগ কিন্তু এই মানে ব্যাংক লুটেরা নিয়েছে। যখন দেখছে যে অনেক টাকা ব্যাংকগুলোতে আছে, তখন তারা চিন্তা করলো যে এইটাই সুযোগ, এই ব্যাংকগুলোতে এই টাকাগুলো আমরা নিলে ব্যাংকের কোনো ইয়ে হচ্ছে না। তাতে অল্প কয়েকটা ব্যাংক ছাড়া বাইকগুলো কিন্তু পড়ে যায়নি, কিন্তু সেটা একটা বিষয়, এটা মনে রাখতে হবে। তার মানে এটা একটা এক ধরনের স্পিল ওভারটাকে তারা ক্যাপচার করেছে, দিস নাম্বার 1। তার মানে এক্সেস টাকা আছে, এগুলো নিয়ে যাই, কোনো সমস্যা হবে না। এক্স্যাক্টলি, মানে তাতে বেশি বড় রকমের ইয়ে হয়নি। সেই জন্য আপনি দেখেন আমাদের যদি ব্যাংক 60টা থাকে, 6-7টার প্রবলেম হচ্ছে, বা এগুলো কিন্তু কোনো প্রবলেম হয়নি। এটা একটা ব্যাপার আছে, এই একটা সাইড দেখতে হবে। আরেকটা হচ্ছে যে এখন যখন সরকার আসলো, তখন এই নতুন সরকার যখন আসছে, মানুষ ভাবছে যে এটা এক্সপেকটেশন, যেমন যে আপনি এটা 3 দিন বলেন, 5 দিন বলেন, বা 10 দিনের আন্দোলনে এই সরকারের যদি পতন হয়, তাদের মধ্যে একটা এক্সপেকটেশন হইলো যে যেহেতু সরকার নাই, তার মানে এটা আরো 5 দিন 10 দিনে এটা ঠিক হয়ে যাবে। এই যে এক্সপেকটেশন অত্যন্ত হাই থাকা, যে সরকারের কাছ থেকে যে এটা করা হয়, সেটা একটা এখানে একটা মানুষের মানে আমি বলবো যে একটা ভুল ধারণা আছে, যে তারা এত অল্প সময়ের মধ্যে এটা এক্সপেক্ট করতেছিল। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে যাদেরকে আমরা যারা দায়িত্ব পেয়েছেন, ওনাদের একটা বিষয় আছে যে ওনারা এই যে রাষ্ট্রযন্ত্র, একটা হলো যে এই যে যেগুলো অর্থনৈতিকভাবে যে অব্যবস্থাপনা, সেটাকে ঠিক করা বা আগের জায়গায় নিয়ে আসা। আবার সাথে সাথে যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার এই যে অর্থনীতিটাকে চালু রাখা। যেমন অর্থনীতি চালু রাখা কি, বিগত সরকারের সময় দেখা গেছে 7.5 লক্ষ কোটি টাকার মতো বাজেট ছিল, এবং যেখানে উন্নয়ন বাজেটে মানে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। 2.5 লক্ষ কোটি টাকা আপনাদের কতদিনে খরচ করতে হবে? 12 মাসে খরচ করতে হবে। তার মানে আমি হিসাব করে দেখেছি, প্রতিদিন প্রায় 2,500 কোটি টাকা খরচ করতে হবে। এই যে প্রতিদিন 2,500 কোটি টাকা খরচ করার যে ক্যাপাসিটি থাকা দরকার, অর্থাৎ যে লিডারশিপ থাকা দরকার, সেই লিডারশিপের একটা বিশাল প্রশ্ন যে উনি এই ধরনের কাজ আগে করেছেন কিনা। এবং এটা তো সবগুলো লোকের দায়িত্ব না, এটা একজন অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, এনাদের কয়েকজনের দায়িত্ব থাকে, 2-3 জনের।
কিন্তু সাথে সাথে এই এই যে যজ্ঞটা চালানোর জন্য একটা ধাক্কা খাওয়ার পরে, যেমন ধরেন আপনি এই 3 মাস বা 4 মাস তো চলে যাচ্ছে, দেন 100 দিন চলে গেছে, তেমন এখানে তারা এই প্রস্তুতি, অর্থাৎ আমি যে 100 দিন চলে গেলে 100 দিনের 2,500 কোটি টাকা প্রতিদিন, তো এটা অলরেডি আমার কি হয়েছে, আমার ক্যারিড ওভার হয়ে গেছে, অর্থাৎ এটা আমি আনইউজ ফান্ড হয়ে গেছে, আমার ওই 100 দিনের আনইউজ ফান্ড হয়ে গেছে। এখন এখানে আমরা মাত্র 10-12 থেকে 15,000 কোটি টাকার মতো খরচ করতে পারছি, বা এখন পর্যন্ত 100 দিনে হয়তো ধরেন আমার 20,000 কোটি টাকা খরচ করে, আমাকে 2.5 লক্ষ কোটি টাকা খরচ করতে হবে। এই সময়টা তো আর আমার ফেরত আসতেছে না। অবশ্যই না। তাহলে এখানে আমার এই টাকাগুলো খরচ করার মতো আমার প্রস্তুতি আছে কিনা, এটা একটা বিশাল প্রশ্ন। আসলে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা সম্ভব না। হ্যাঁ, সুতরাং এখন এটাকে আপনার এইটা স্বাভাবিকভাবে এটার ইম্প্যাক্ট সব জায়গায় আছে, যেমন এমপ্লয়মেন্টের উপরে ইম্প্যাক্ট আছে, সেভিংসের উপর ইম্প্যাক্ট আছে, সরকারের রাজস্ব আয়ের উপর একটা ইম্প্যাক্ট আছে, কারণ এটা তো প্রত্যেকটা টাকা খরচ হওয়া মানে সরকারের রাজস্বতে কিছু না কিছু যোগ হচ্ছে। তো এই সব জায়গাতে কিন্তু ইম্প্যাক্টটা হচ্ছে। তো এখানে কিন্তু তখন এইটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা মানে একটা বড় ইয়ে ছিল। আবার যারা আন্দোলন যখন হয়েছে তখন কিন্তু এখন যারা ক্ষমতা গেছেন ওরা কিন্তু ভাবেন না যে আন্দোলনটা হলে পরে আমরা কিন্তু ওখানে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। ওনাদেরকে অনেকটা ডেকে এনে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এদের বেশিরভাগেরই কিন্তু এই ধরনের রাষ্ট্রযন্ত্র পরিচালনার তেমন কোনো অভিজ্ঞতা নাই। কারণ এই যে ধরেন আমি একজন অর্থমন্ত্রী, আমাকে ডেইলি 2,500 কোটি টাকা খরচ করতে হবে, মানে শুধু উন্নয়ন বাজেট থেকে, এবং এই যে ওনার সেই ধরনের যে অভিজ্ঞতা, যে কোথায় কত টাকা খরচ হবে, কিভাবে আমি ইয়ে করব, এবং কোথা থেকে আমি টাকাটা জোগাড়ও করব আবার খরচও করব, দুইটা কাজ। কিন্তু একটা হচ্ছে টাকাটা তো কোনো কারো পকেটে নেই, এই টাকাটা কিন্তু জোগাড় করতে হবে, প্রতিদিন আমাকে টাকা জোগাড়ও করতে হবে, প্রতিদিন আমাকে টাকাটা খরচও করতে হবে। তো এই কর্মযোগ্য পরিচালনার জন্য যেই ধরনের আমাদের প্রস্তুতি থাকার দরকার, সেইটা তো এই সরকারের যারা আছেন ওনাদের তো আসলে এটার সাথে জড়িত হওয়ার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। এখানে আমি আরেকটা জিনিস বলি আপনাকে, এটা আমি কাউকে প্রশ্নটা করতে পারি নাই। সেটা হচ্ছে যে ধরেন এফিসিয়েন্সি, দক্ষতা, অভিজ্ঞতা, এগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট, একটা বিষয় আছে। আমাদের এখন ধরেন পরিকল্পনার দায়িত্বে, তারপরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যে যারা আছেন, এনাদের এজও কি একটা বড় ব্যাপার না, যে এরকম বড় একটা ওয়ার্ক নিয়ে যে আপনি সামনে যাবেন, মানে এনার্জি তো খুব বড় একটা ব্যাপার, যে এটা মুভমেন্ট করা, এটা নিয়ে চিন্তা করা, লোকজনের সাথে ইন্টারাকশন করা, তারপরে আমলারা সবাই হয়তো মানে সমান সহযোগিতা করবে না, রাষ্ট্রযন্ত্র সবার সমান সহযোগিতা করবে না, তাদেরকে এক পথে নিয়ে আসা, লিডারশিপ স্কিল, এসব কিছু মিলিয়ে এটাও কি একটা সমস্যা হচ্ছে না, তাদের তাদের এনার্জি ম্যানেজমেন্টটা? ওয়েল, এটা ডেফিনেটলি এটা একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আমার অ্যাম্বিশন, যে আমি যদি আপনাকেও দায়িত্ব দেওয়া হইতো তাহলে আপনার তো আরেকটা হলো, এখানে আপনি এটা ব্লু প্রিন্ট আপনার সামনে আছে কিনা, যে আমি এই কাজগুলো এখানে গেলেই করব, অবশ্যই, এবং এইভাবে করব, এই যে চেয়েও কিন্তু ওই মানে ব্লু প্রিন্টটা থাকা, যে আপনার মনে মনে একটা ছক থাকা যে আমি এইভাবে এই কাজটাকে সেরে ফেলবো। একজন বৃদ্ধ মানুষ, আপনি বলেন রতন টাটা, হি ওয়াজ ভেরি মানে এজেড পার্সন, প্রায় 90 মানে তার বয়স হয়ে গেছিল, কিন্তু উনি লক্ষ কোটি টাকার কিন্তু ব্যবসা পরিচালনা করছেন। অর্থাৎ কাকে কোথায় সেট করে কিভাবে উনি ব্যবসাটা চালিয়ে নিয়েছেন। এখন এখানে জিনিসটা হচ্ছে কেন উনি উত্তরাধিকার সূত্রে এই প্রতিষ্ঠানটা পেয়েছেন, এবং উনি এই প্রতিষ্ঠানটা উনি যখন তরুণ ছিলেন তখন থেকে চালাচ্ছেন। সুতরাং উনি এমন একটা সিস্টেম আগে তৈরি করে রাখছেন যে এটা ওনার 90 বছর বয়সে কোনো সমস্যা হয়নি, বরং উনি রিল্যাক্স মুডে থেকে এটা করেছেন। না, কিন্তু ওনারা তো উত্তরাধিকার সূত্রে কিছু পান নাই, এবং ওনারা এটা দায়িত্ব নিতে হবে এটা ওনারা জানতেন না। এবং সুতরাং এখানে, এবং আরেকটা হচ্ছে যে হয়তো যে সেক্টরগুলো ওনারা কাজ করছেন, এটা অনেকে হয়তো এই সেক্টরেই কাজই করেন নাই, হয়তো উনি একজন নাম করা অর্থনীতিবিদ, কিন্তু উনি তো এই সেক্টরে কোনো কাজ করেন নাই। তো সেখানে আরেকটা হচ্ছে এখানে কোনো সিস্টেম মানে ওয়াজ নট ইন প্লেস, যেটাকে আমরা বলি। আর আগের যে সিস্টেম যদি আগে তাদের কিছু পরিকল্পনা থেকে থাকে গত সরকারের, ওটা তো আবার ইনভ্যালিড হয়ে যাচ্ছে এখানে এসে নতুন। এক্স্যাক্টলি ওটা এই সিচুয়েশন এসে ইনভ্যালিড হয়ে যাচ্ছে, কারণ উনি তো ওনার মতো করে একটা সিস্টেম চালাচ্ছিলেন। এটাই হচ্ছে আর কি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ যে আমাকে এই ধরনের একটি ইন্টারভিউর জন্য আমন্ত্রণ জানানোর জন্য, এবং সত্যি সত্যি আমি আমার কাজকর্ম সম্পর্কে উৎসাহ মানে আগ্রহ দেখানোর জন্য, বিস্তৃতভাবে জানার জন্য, এবং আমার ধারণা দর্শকরা যারা আছেন তারাও অনেক কিছু জানতে পারবেন। এবং আমার বিশ্বাস যে এই আলোচনা থেকে অনেকেই কিছু না কিছু জানতে পারবেন, যেটা দিয়ে উনি হয়তো তার অন্য কোনো কাজের জন্য বা নতুন কোনো কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে এটা কিছু কাজে লাগবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সকল দর্শককে।
ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসসালামু আলাইকুম।